আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার একটু পরিচয় দেন। আমি ডক্টর খাদিজা আক্তার মেধা। আমি এবার জুলাই 24 সেশনে রেডিওলজি এবং ইমেজিং এ এক্সিকিউটিভ পার্ট 1 করেছি। আপনি সিনাপসের কোনো ব্যাচে ভর্তি ছিলেন? জি, আমি সিনাপসের এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম এবং রেসিডেন্সির ব্যাচে ভর্তি ছিলাম। আপনার এই যে সাফল্য, এই সাফল্যের পিছনে আপনার শুরুটা থেকে একটু আমাদের এক্সপেরিয়েন্সটা বলেন। আমি ইন্টার্নি পাস করার পর থেকে আমার ইচ্ছা ছিল আমি রেডিওলজিতে এক্সপ্রেস করব। তো আমি তখন কিছু গাইডলাইন খুঁজতে শুরু করি। তারপরে আমাদের কিছু সিনিয়রদের সাথে কথা বলার পরে আমি সিনাপসের নামটা জানতে পারি যে সিনাপসে খুব ভালো পড়ানো হয় এবং এখান থেকে পরবর্তী সময় অনেকে চান্স পেয়েছে। তো সেই কারণে আমি যখন জানতে পারি আমি তারপরে সিনাপসে ভর্তি হলাম। অনলাইন ব্যাচগুলোতে আমি ভর্তি ছিলাম যেহেতু অফলাইন আমার করা পসিবল ছিল না। তো আমি অনলাইনেই সিনাপসের ক্লাসগুলো করতাম, তখন এভাবেই জার্নিটা শুরু হয়েছে। আর আপনার নিজের প্রিপারেশনটা কিরকম ছিল? আপনার জার্নিটা কতটুকু আপনার জন্য কঠিন ছিল বা সহজ ছিল, অথবা আপনাকে এই প্রিপারেশনের জন্য আপনাকে কারো অনুপ্রেরণা জানিয়েছে? না, অবশ্যই জার্নিটা আমার এটা কঠিন ছিল, আমার এটা বলতে হবে। অনেক কঠিন একটা রাস্তা পেরিয়ে এই সফলতা আমি পেয়েছি। কারণ আমাকে আরো 2-3 বার পরীক্ষা দিতে হয়েছে এবং পরীক্ষা দেওয়ার পর যেটা হতো যে খুব খারাপ লাগতো যে কেন পাস হচ্ছে না। তারপরে এত চেষ্টা করছি তারপর হচ্ছে না কেন। তো তারপরে এটার জন্য পেছন থেকে সবসময় আমার বাবা মা সাপোর্ট দিতেন এবং আমার দাদা, যার ইন্সপিরেশন আমার এখানে আসা, উনি আমাকে সবসময় বলতেন যে তুমি পারবা, তুমি কখনো সাহস হারিও না। তো ওনার ইন্সপিরেশনে আমি জার্নিটা ধরে রাখতে পেরেছিলাম আর কি। আর সাথে তো সবসময় সিনিয়র মেন্টররা ছিলই। তো ভাইয়াদের কাছে আমি কোনো প্রবলেম হলে আমি নক করতাম এবং ভাইয়া বলতো যে আপনি পারবেন, আপনি ইনশাআল্লাহ আপনার এই সেশনে হয়ে যাবে। তো এই কথাগুলো আসলে তখন ওই টাইমটাতে অনেক ইন্সপিরেশন দিত। আপনি আপনার প্রিপারেশনটা যখন দেন, তখন আপনার হলো কি কি ম্যাটেরিয়াল আপনি ইউজ করেছেন, বা আপনার ক্লাসের বাইরে অন্য কি কি পড়াশোনা করেছেন? ম্যাটেরিয়াল বলতে আমি প্রথমে যেটা করতাম, আমি একটু বই পড়ার চেষ্টা করতাম। বইগুলো থেকে কালেক্ট করতাম। যেমন আমাদের রেডিও ফিজিক্সটা তো আসলে আমাদের কখনো পড়া হয়নি, বা এমবিবিএস লাইফে এই সাবজেক্টটা ছিল না। তো যেহেতু এটা একটা নতুন সাবজেক্ট ছিল এবং আমি যখন পরীক্ষা দেওয়া শুরু করি, গাইডলাইন পাওয়াটা আমার জন্য খুব টাফ ছিল। তারপরে যখন শুরু করলাম আমি মেইন বই কিনে, মেইন বই তারপর দাগিয়ে পড়া শুরু করি, ক্লাসগুলো করা শুরু করি। এইভাবে করে আমার জার্নি গুলো শুরু হয়েছিল আর কি। ভবিষ্যতে যারা রেডিওলজিতে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? যারা এই রেডিওলজিতে আসতে যাচ্ছেন আমি বলবো যে রাস্তাটা কঠিন হলেও ইনশাল্লাহ আপনি যখন সাদা কালো ফিল্ম গুলো দেখতে থাকবেন তখন ইনশাল্লাহ আপনার ভালো লাগবে। যেটা আমি এখন ফিল করছি যে আমি আসলে আমার ড্রিম সাবজেক্টে যখন আসতে পেরেছি, আমি মনে করি সবাই আসতে পারবে, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। মানে আমরা একটা পরীক্ষা দেওয়ার পরে হয়তো বা আশানুরূপ রেজাল্ট না পেলে আমাদের যেটা হয়, আমরা মন খারাপ হয়, ডিপ্রেশনে চলে যায়। কিন্তু সবসময় মনে রাখতে হবে যেদিন আপনার রিজিক আছে ইনশাল্লাহ সৃষ্টিকর্তা সেদিনই আপনাকে পাঁচটা দিবে এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে এই জার্নিতে। তাহলে সাদা কালো সাবজেক্টের জন্য আপনার রঙিন স্বপ্ন স্বপ্ন হয়েছে। ইনশাল্লাহ। সবশেষে সিলেবাসের জন্য আপনি কোনো কিছু বলবেন কিনা? সিনাপসের কাছ থেকে আমি যে হেল্পটা পেয়েছিলাম সেটা আমার প্রথমে বলতে হয় যে সিনাপসের অ্যামাউন্টটা খুব রিজনেবল ছিল। আমি আমার জন্য অ্যাফোর্ড করাটা খুব সুবিধার ছিল। আমি এক্সাম ব্যাচ বলেন, তারপরে লং ব্যাচ বলেন, আমি সবগুলোতেই ছিলাম মোটামুটি। যার কারণে দেখা গেছে যে আমার কাছে যে অ্যামাউন্টে ভর্তি হতে হতো সেই অ্যামাউন্টটা আমার বেয়ার করার মতো পসিবল ছিল, যেহেতু আমি নিজেও একটা ছোট জব করতাম। তারপরে পরীক্ষা অনেকবার দিতে হতো, পরীক্ষার অ্যামাউন্ট অনেক বেশি থাকতো। তো এই যে জার্নিটাতে সিনাপসের এই হেল্প আমার সবসময় মনে থাকবে। নজরুল কাজী ভাইয়ার কথা বলতে হয়, ভাইয়াকে যখনই বলতাম ভাইয়া একটা ব্যবস্থা করে দিতেন। আর মেন্টরদের ব্যাপারে আমি যেটা বলবো যে অসাধারণ মেন্টররা আমার কাছে। আসলে অ্যানাটমি যে ভীতিটা ছিল সেটা অ্যানাটমি ক্লাসগুলো করে আমার কিছুটা হলেও আমার সলভ হয়েছে। আর এই তো, এটাই বলবো সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনার পরবর্তী জার্নি শুভ হোক, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।